নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। হাতে আর 15 মাস সময় বলতে এইটুকুই, আর তারপরেই 2026 সালের বিধানসভা ভোট। তাই রাজ্য সরকারের কাজে কোনো খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজ কত দ্রুত এগোচ্ছে সেটা জানতে এবার মন্ত্রীদের উদ্দেশ্যে ফরমান জারি করলেন মুখ্যমন্ত্রী। দলের রাশ আগেই নিজের হাতে নিয়েছিলেন, এবার প্রশাসনিক কাজকর্ম নিয়েও কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে খোঁজ খবর করতে শুরু করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিক দপ্তরের মন্ত্রী এবং অফিসারদের নিয়ে বৈঠকও করেছেন। যেসব দপ্তরের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে সেগুলির কাজ দ্রুত শেষ করতেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতি সপ্তাহে কাজের হিসেব দিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। আরজিকর মেডিকেল কলেজে ফের অগ্নিকাণ্ড। দুপুর 12টা নাগাদ ষষ্ঠ তলে আগুন লাগে। বায়োকেমিস্ট্রি ল্যাবে হট এয়ার ব্লো ওভেনে যান্ত্রিক গোলযোগের কারণে লাগে আগুন। ল্যাবে কর্মরত চিকিৎসকরা এবং পড়ুয়ারা তাদেরকে বের করে আনা সম্ভব হয়েছে। হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। যান্ত্রিক গোলযোগে আগুন আরজিকর মেডিকেল কলেজে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এর করা মামলাতেও জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই মামলা শুনানির সময়ও বিচারকের ভৎসনার মুখে পড়লেন পার্থের আইনজীবী। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের 1 নম্বর এজলাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর উদ্দেশ্যে বিচারকের প্রশ্ন, আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন? একই সঙ্গে বিচারকের সংযোজন, আপনি শুধু আদালতের সময় নষ্ট করছেন। কোন আদালতে মামলা থাকবে সেটা আপনি ঠিক করতে পারেন না। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূলের 6 জন বিধায়ক। কৃষ্ণনগর লোকসভার অধীন 5টি বিধানসভা কেন্দ্রের 5 তৃণমূল বিধায়ক এবং মহুয়ারি পুরনো বিধানসভা কেন্দ্র করিমপুরের তৃণমূল বিধায়ক স্বাক্ষর করেছেন ওই অভিযোগপত্রে। সাংসদ মহুয়ার বিরুদ্ধে 6 বিধায়কের অভিযোগ, তিনি বিধায়কদের এড়িয়ে 3 ব্লক সভাপতি সহ 116 জন বুথ সভাপতি এবং 16টি অঞ্চল সভাপতি বদল করেছেন। দ্বিতীয়ত, মহুয়া ওই বিধায়কদের এড়িয়ে গিয়ে তাদের এলাকায় যাতায়াত করেন। বিধায়ক বিরোধী গোষ্ঠী দলের হাওয়া দিয়ে নদিয়া জেলার রাজনীতিতে মহুয়া অস্থিরতা তৈরি করছেন বলেও অভিযোগ। তাদের আরও অভিযোগ, সংখ্যালঘু এলাকায় কুখ্যাত তোলাবাজ এবং সমাজ বিরোধীদেরকে নিয়েই চলাফেরা করছেন মহুয়া মৈত্র। এতে দলের ভাবমূর্তি নষ্ট করছেন তিনি। বর্তমান বিধায়কদের সরিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী করবেন বলে একাধিক ব্লকের নেতাদেরও প্রতিশ্রুতি দিয়েছেন। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে বিজেপি বিরোধী কোনো কর্মসূচিতে তাকে দেখা যায় না, উল্টে দলেরই বিধায়কদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ করতে সক্রিয় ইন্ধন যোগাচ্ছেন মহুয়া মৈত্র। বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার সেই মন্তব্য নিয়ে এবার প্রতিক্রিয়া দিল বাংলাদেশ সরকারের প্রেস সচিব শফিকুল আলম। উল্লেখ্য, বাংলাদেশ অশান্ত পরিবেশের জেরে সেখানে অনেক ভারতীয় আটকে পড়েছেন বলে দাবি করা হয়েছে। এই আবহে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা বাহিনীর পাঠানোর দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে শফিকুল আলম বলেন, আমরা অবাক হচ্ছি ওনার মন্তব্যে। একজন মুখ্যমন্ত্রীর কথার তো ওজন থাকবে। তাছাড়া এখানে যারা পড়তে বা কোনো কাজে এসছেন সেই ভারতীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন, এমন কোনো খবর আমাদের কাছে নেই। বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা, দেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, আর এর প্রতিবাদে বৃহস্পতিবার ফের পথে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানী রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশে 50টি সংগঠন তারা ইতিমধ্যেই একজোট হয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রচুর সাধু সন্ন্যাসীরা ভিড় করেছেন এবং তারা কেউ এনেছেন ডুগডুগি, কেউ এনেছেন শঙ্খ। এই সমস্ত বাজিয়েই তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের কারণ খুব স্পষ্ট, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এই সভা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেআইএফএফ এর উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। দেব, শত্রুঘ্ন, সৌরভকে নিয়ে শুরু ফিল্মফেয়ার, তবে ছিলেন না অমিতাভ থেকে শাহরুখ। বাঙালির 12 মাসে যদি 13 পার্বণ হয়, তাহলে 14 নম্বর পার্বণ হিসেবে নিঃসন্দেহে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের নাম উল্লেখ করা যায়। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল 30তম কলকাতা ফিল্ম উৎসবের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজির সিংহভাগ টলিউড। শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্বলন করে কেআইএফএফ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তারকা সাংসদ দেব। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিত্রিষা কুণ্ডু সহ আরো অনেকে। সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়কেও সংবর্ধনা জানানো হল। রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দেকে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। চিরঞ্জিত, সব্যসাচীকে সংবর্ধনা জানালেন কৌশানী মুখোপাধ্যায়। মঞ্চে টেক্কা স্মৃতি উস্কে দিয়ে সৃজিতকে সংবর্ধনা জানালেন দেব। প্রিয় দিদির ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির টেলিপর্দার এক ঝাঁক তারকাও। থালি গার্ডের ভূমিকায় তৃণা সাহা। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। তারকা সমাবেশে চলচ্চিত্র উৎসবে হালকা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রীও। কখনো দেবের সঙ্গে কথোপকথনে দেখা গেল তাকে, আবার কখনো বা উদ্বোধনের আগে দর্শক আসনে বসে গুনগুনিয়ে গানও গাইলেন তিনি। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে তপন সিনহার গল্প হলেও সত্যি। কিংবদন্তি পরিচালকের জন্ম শতবর্ষ পালিত হচ্ছে এবারের উৎসবে। বিশেষ শ্রদ্ধা জানানো হচ্ছে মনোজ মিত্র, উৎপলন্দ চক্রবর্তী, গৌতম হালদারের মতন ব্যক্তিত্বদের। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তপন সিনহা আমার মনে আছে, আজকের দিনটায় আমি 26 দিনের একটা অনশন শুরু করেছিলাম। তখন তপনদার সাথে আমার আলাপ ছিল না, কিন্তু উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা আজও আমি রেখে দিয়েছি, আমার আন্দোলনটাকে অভিনন্দন জানিয়ে। এই হিসেবে তপনদাকে চিনতাম। আর অন্যান্য সবাই যদি বলেন, আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত আছে, along with all the international figures who are sitting here from Bengal also and India also, they are also very popular and very familiar also, and they are very lovable people also. They always extend their cooperation for all of us, even for cinema, the cultural things, and everything from their heart. They are dedicated for this purpose. Thanks a lot. সিনেমার কোনো বাউন্ডারি নেই। এই পৃথিবী একটাই দেশ, আমরা সবাই এক। ইতিহাসটা আলাদা হতে পারে, জিওগ্রাফিটা আলাদা হতে পারে, রংটা গায়ের আলাদা হতে পারে, পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ, তারা সিনেমাকে যারা ভালোবাসে, এবং এখন আমি দেখছি অনেক ইয়াং ছেলে মেয়েরা তারা জীবিকা করে নিয়েছে, জীবন জীবিকা করে নিয়েছে। টেলিউড, টলিউড, বলিউড, হলিউডকে অনেক সময় হার মানিয়ে দেয়, কিন্তু তাদের কম্পিটিশনে হয়তো সেই লবিটা নেই, যে লবিটার জন্য অত দূর যেতে হয়, সেই দূরটায় পৌঁছাতে পারে তারা। একদিন আসবে যেদিন আমি মনে করি আজকে যে বিশ্বের ছবি বাংলার মাটিতে এসছে, মনে রাখবেন 143টা দেশের, 21টা দেশের প্রায় 175টা ছবি। প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে সামনের সারিতে যে ব্যক্তিত্বদের দেখা যায়, এবার তাদের দেখা যায়নি। শাহরুখ থেকে অমিতাভ কেউই ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানে। সেই ঘটনায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় তার সামাজিক মাধ্যমের পাতায় লিখেছেন,
বহু বছর পর বলিউড, হিন্দি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান বাদ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু। সংগঠকদের বাঙালি জাতির পক্ষ থেকে ধন্যবাদ। এটাই বজায় থাক। হাই নিউজ নেটওয়ার্ক। ফিরে এলাম বিরতির পর। বিশেষ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী পাঠানো হয়েছিল বিভিন্ন জেলার নানা ক্যাম্পে। প্রয়োজন মিটে যাওয়ার পরেও সেই সব পুলিশ কর্মীর অনেককেই ফেরানো হয়নি আগের ইউনিটে। শুধু তাই নয়, অনেক পুলিশ কর্মীকে দিয়ে এমন কাজও করানো হচ্ছে যা তাদের করার কথাই নয়। বিষয়টি নজরে পড়ার পরই কড়া পদক্ষেপ করেছে রাজ্য পুলিশের শীর্ষ মহল। সেই সব পুলিশ কর্মীদের তাদের নিজেদের ইউনিটে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 101 বছর বয়সে প্রয়াত হলেন বৌদ্ধ চর্চার অন্যতম অগ্রগণ্য পণ্ডিত সুনীতি কুমার পাঠক। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই ব্যক্তিত্ব বৃহস্পতিবার অবনপল্লীতে নিজ বাসভবনে প্রয়াত হন। বৌদ্ধ ধর্ম সংস্কৃতি নিয়ে গভীর চর্চা তাকে টেনে নিয়ে গিয়েছিল হিমালয়ের দুর্গম অঞ্চলে। পায়ে হেঁটে হেঁটেই সংগ্রহ করে এনেছিলেন বহু দুষ্প্রাপ্য মূল্যবান পুঁথি। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে সুনীতি কুমারের উদ্যোগেই 1958 সালে শুরু হয়েছিল ভারত তিব্বতী চর্চা। বহুমূল্য পুঁথির ভাণ্ডার গড়ে তুলেছিলেন নিজের বাসগৃহে। পুঁথির পাশাপাশি তার জন্য সাফল্য পেয়েছিল ওইসব অঞ্চলের ভাষা সংগ্রহের কাজ। উত্তর কলকাতার ফুটপাথে 7 বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শনিবার দুপুরে বটতলা থানার এলাকায় ওই শিশুকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এবার ঘটনা তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বুধবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবকের বয়স 34। তার বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়। সপ্তাহান্তেই পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ার জেরে 2 থেকে 4 ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের পথে আগামী সপ্তাহে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর পশ্চিমে শীতল হাওয়ায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমে ঝঞ্ঝায় শীতে বাধা পড়বে। 2 থেকে 3 দিন ফের বাড়তে পারে তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। হালকা বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। মঙ্গলবারে দার্জিলিং ও কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার 7ই ডিসেম্বর। দক্ষিণ অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। হাই নিউজ নেটওয়ার্ক। আদানি ঘুষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্ত চেয়ে বিরোধী জোট ইন্ডিয়ার ধারাবাহিক বিক্ষোভ বৃহস্পতিবার নতুন চমক। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, উদ্ধব সেনার সাংসদদের পরনে দেখা গেল কালো রঙের হাতকাটা জ্যাকেট। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ইস মুশরে লেখা, মোদি আদানি এক হ্যায়, আদানি সেফ হ্যায়। তবে সংসদ ভবনের মূল প্রবেশপথ মকবদারের সামনেই বৃহস্পতিবার দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ বিরোধী দল বিক্ষোভে অংশ নিলেও দেখা যায়নি তৃণমূল সাংসদদের। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কীর্তি আজাদ মন্তব্য করেছেন, আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, মূল্য বৃদ্ধির মতন বিষয় রয়েছে, সেগুলি আমরা সংসদের অধিবেশনে তুলে ধরব।
দিল্লি কাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। বুধবার সকালবেলায় প্রাতঃভ্রমণ থেকে ফিরে ঘরের মেঝেতে বাবা মা এবং দিদির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেছিলেন তরুণ। তিনি চিৎকার করে ডেকেছিলেন প্রতিবেশীদের, কিন্তু এবার জানা গেল ছক কষে বাবা মায়ের বিবাহ বার্ষিকীর দিন পরিবারকে খুন করেছেন সেই ছেলে। বুধবার সকালে দক্ষিণ দিল্লির নেপ সরাইয়ের একটি ঘর থেকে বাবা মা এবং কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নিহতদের নাম রাজেশ, তার স্ত্রী কোমল এবং তাদের 23 বছরের কন্যা কবিতা। সেই ঘটনার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই নিহত দম্পতির 20 বছরের পুত্র অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবা মা ও দিদির সঙ্গে বনিবনা ছিল না অর্জুনের। অভিযোগ, পড়াশোনা থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক কাজের জন্য ছেলেকে তিরস্কার করতেন বাবা। সম্প্রতি সম্পত্তির ভাগ নিয়ে ছেলের সঙ্গে এক প্রস্থ বচসা হয় বাবা এবং মায়ের। অনলাইনে বরাত দিলেই একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে ওয়ান শাটার পিস্তল। অনলাইনে রমরমিয়ে অস্ত্র কারবারের বড় চক্র ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ। আজমগড়ে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল। তল্লাশি অভিযানে গিয়ে কারখানার ভেতরে অস্ত্র তৈরির আয়োজন এবং ব্যবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরাও। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র কারখানা থেকে 5 দুষ্কৃতীকে হাতে নাতে ধরা হয়েছে। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, অস্ত্র কারবারের জন্য নিজেরাই অনলাইন প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন, আর পুরো কারবার চলত অনলাইনে। ওয়ান থেকে পিস্তল এবং নানা ধরনের দেশি বন্দুকের বরাত আসতো অনলাইনে, আর সেই বরাত মতন গ্রাহককে হোম ডেলিভারি করাও হতো সেই পিস্তল। চোরেদের কীর্তির জন্য ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। বুধবার রাত্রিবেলায় দিল্লি মেট্রোর ব্লু লাইনে মতিনগর এবং কীর্তিনগর স্টেশনের মাঝখানে বিদ্যুতের তার চুরি হয়ে যায়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সিগন্যালের তার খোয়া গিয়েছে, আর তার জেরেই ওই লাইনে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাহত মেট্রো পরিষেবা। মনে করা হচ্ছে, তার চুরির নেপথ্যে স্থানীয় চোরেরাই রয়েছে। বুধবার রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। রাত 10:30 নাগাদ অর্জুন এসেছিলেন। খবর পেয়েই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশ পথের সঙ্গে লোহার গেটও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর 35-এর এক মহিলার। গুরুতর আহত হয়েছে ওই মহিলারই 9 বছরের পুত্র। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেবতী। পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে একাধিক বদলের সম্ভাবনা। কোন 11 জন খেলতে পারেন দিনরাতের টেস্ট, দেখব। গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার, অর্থাৎ 6 ডিসেম্বর। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে খেলেনি রোহিত শর্মা এবং শুভমান গিল। তারা দুজনেই দ্বিতীয় টেস্টে খেলবেন। এই ম্যাচ থেকে আবার অধিনায়ক হিসেবে দেখা যাবে রোহিতকে। স্বাভাবিকভাবেই পার্থে যে প্রথম একাদশ নিয়ে ভারত খেলেছিল তার পরিবর্তন হবে। অ্যাডিলেডে ভারতের দলের দুদিন অনুশীলন দেখে কিছুটা আভাস পাওয়া গিয়েছে কোন 11 জন খেলবেন গোলাপি বলের টেস্টে। মঙ্গলবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ব্যক্তিগত প্রয়োজন সেরে গম্ভীর অস্ট্রেলিয়ায় যাওয়ার পর অ্যাডিলেড টেস্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু হয়েছে রোহিতদের। সম্ভাব্য ব্যাটিং অর্ডার অনুযায়ী তিনি নেটে পাঠাচ্ছেন ক্রিকেটারদের। দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। টপ অর্ডার। পার্থে সফল ওপেনিং জুটি সম্ভবত অ্যাডিলেডে ভাঙবেন না ভারত। ইয়াশিসি জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলই শুরু করবেন ভারতের ইনিংস। দলের স্বার্থে ব্যাটিং অর্ডারের নিচে নেমে যাবেন অধিনায়ক রোহিত। 3 নম্বরে নামবেন শুভমান। চোটের জন্য প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে নিয়মিত অনুশীলন করছে শুভমান। তাকে নিজের চেনা জায়গাতেই দেখা যাবে। শুভমান প্রথম একাদশে আসবেন। 3 নম্বরে ব্যাট করতে দেখা যাবে দেবদত্ত পাডিক্কলকে। মিডল অর্ডার। ভারতের ব্যাটিং অর্ডারে 4 নম্বর পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। নিজের জায়গায় খেলবেন বিরাট কোহলি। 5 নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে রোহিতকে। রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে দলের মিডল অর্ডারকে শক্তিশালী করবেন অধিনায়ক। তারপর 6 নম্বরে ব্যাট করতে আসবেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ।
রোহিত দলে আসায় পার্থের টেস্টের মতন 5 নম্বরে খেলা হবে না পান্থের, তিনি 6 নম্বরে থাকবেন। প্রথম টেস্টে ব্যাটিং অর্ডারের এই জায়গায় খেলেছিলেন ধ্রুব জুয়েল, লোয়ার মিডল অর্ডার। ব্যাটিং অর্ডারের 7 এবং 8 নম্বরে দেখা যেতে পারে দুই অলরাউন্ডারকে। খেলার সম্ভাবনা বেশি নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের। এই ম্যাচেও সম্ভবত সাজঘরেই থাকতে হবে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনকে। পান্থের পর ব্যাট করতে আসবেন নীতিশ এবং 8 নম্বরে নামবেন ওয়াশিংটন। ফাস্ট বোলার, ব্যাটিং অর্ডারের শেষ 3টি জায়গা ফাস্ট বোলারদের। এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা কম। যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের খেলা নিশ্চিত। পার্থে অভিষেক টেস্টে ভালো বল করেছে হর্ষিত রানা। কোচ গম্ভীরের আস্থা রয়েছে তার ওপর। হর্ষিত ব্যাট করবেন 9 নম্বরে, তারপর নামবেন বুমরা। আর ম্যাচের ব্যাটিং অর্ডারের শেষ জায়গাটি সিরাজের। ম্যাচের আগের দিন অ্যাডিলেডের 22 গজ দেখে ওপেনিং জুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গম্ভীর। সেক্ষেত্রে রোহিত এবং রাহুলের ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে। রোহিত আসবেন শুরুতে, রাহুল নামবেন 5 নম্বরে। যদিও আপাতভাবে সেই সম্ভাবনা কম বলেই শোনা হচ্ছে। অ্যাডিলেডে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।